আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। একটুখানি কমেন্ট বক্সে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটি এটা আমরা শুরু করব। এবং আপনারা সবাই জানেন আমাদের যে জব সলিউশন যে গ্রুপটি রয়েছে এই গ্রুপের আলোকেই আমরা আমাদের এই ক্লাসগুলো পরিচালনা করছি। ইতিমধ্যে আমাদের কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে গেছে, যেখানে জিকে ক্লাস হয়েছে, বাংলা হয়েছে, ইংলিশ হয়েছে এবং ম্যাথ হয়েছে। এবং আমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু সুন্দর করে ইউটিউবে সাজায় দিচ্ছি। এবং এই ক্লাসগুলো আবার আমরা আমাদের যে গ্রুপটা আছে প্রাইভেট গ্রুপ, এই প্রাইভেট গ্রুপেও কিন্তু সাজায় দেওয়া হচ্ছে। সুতরাং যারা এখনো আমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত আপনারা করছেন না, চাইলে করে নেবেন। আর আপনাদের নির্দিষ্ট একটা সময় করে দেওয়া হচ্ছে, সেটা আমরা আমাদের ক্লাসগুলো এই বিকাল টাইম অর্থাৎ বিকাল 3টার দিকে আমরা রমজান মাস জুড়ে আমরা এই টাইমে ক্লাসগুলো নিব, যাতে আপনাদের অনেক বেশি সুবিধা হয়। কারণ এছাড়া আসলে অন্য যে সময়টা রয়েছে এই সময়ে ক্লাস করা কিন্তু খুব কষ্ট, যার জন্য আমাদের এই টাইমটা খুব ভালো একটা সময়। এই ভালো সময়ে আমরা আমাদের ক্লাসটা করব। তো সবাই কেমন আছেন একটু জানাবেন, তারপরে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করব। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? ক্লিয়ার আছে কিনা জানাবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আফসানা মিমি আপু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের মাধ্যমে সুন্দর করে আপনারা ব্যাখ্যা সহ প্রশ্নগুলো জেনে নিবেন, শুনে নিবেন, শিখে নিবেন। আশা করা যায় যে ইংলিশের এই টাইপের যত প্রশ্নই আসুক না কেন আপনি অনায়াসেই করতে পারবেন। আরো মজার বিষয় সামনে কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা আছে, এবং যেই পরীক্ষাটা পিএসসি নিবে। আর পিএসসি পরীক্ষা যেগুলো নিবে এটা বিসিএস এর যত প্রশ্ন রয়েছে, পিএসসি যত প্রশ্ন রয়েছে, নন ক্যাডারের যত প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং যথাসম্ভব চেষ্টা করেন যে এই ক্লাসটা পরিপূর্ণভাবে করার। তো ঠিক আছে, আমরা ক্লাসটি শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সবাই একটু জানাবেন সবাই কেমন আছেন। আল্লাহর রহমতে আজকে আমরা 50তম বিসিএস এর আমরা ইংলিশ কোশ্চেন এর সমাধানটা আমরা দেখব। আজকে আমরা ল্যাঙ্গুয়েজ পার্টের আমরা যে গ্রামার পার্টটা আছে কথা বলবেন, কথা বলবেন। কালো নীলা হবে না, কালো নীলা কি দেখা যায়? ওকে, আজকে আমরা ল্যাঙ্গুয়েজ পার্টের আজকে আমরা সমাধান দেখব ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কোনো এক সময় আমরা লিটারেচার পার্টটাও আমরা ইনশাআল্লাহ দেখব। ওকে, আজকে আমরা তাহলে ল্যাঙ্গুয়েজ পার্ট মানে গ্রামার পার্টে চলে যাচ্ছি। 50তম বিসিএস আমাদের গ্রামার অংশ থেকে যেই সকল প্রশ্ন ধরা হয়েছে ওই সকল প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করি। ওকে, আচ্ছা, আমরা প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে প্যাসিভ ফর্ম, তার মানে ভয়েস থেকে একটা প্রশ্ন এসেছে। প্রশ্নটা ছিল কি, দ্য ভিলেজার্স বিলিভড দ্যাট হি ওয়াজ অ্যান অনেস্ট লিডার। ওকে, এটাকে কি করতে বলা হয়েছে? প্যাসিভ করতে বলা হয়েছে। ওকে, তাহলে ভাই আমরা সবসময় একটা কথা মনে রাখবেন যে একটা সেন্টেন্সের ভিতরে জায়গায় সেন্টেন্স কয়টা? সেন্টেন্স একটা সেন্টেন্সে একাধিক ক্লোজ থাকতে পারে। এই জায়গায় বিলিভ একটা ভার্ব, তার মানে হচ্ছে এটা একটা ক্লোজ। এই জায়গায় ওয়াজ একটা মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, দ্যাট মিন্স এটাও একটা ক্লোজ। সবসময় একটা কথা মনে রাখবেন ভাই, যে ভয়েসের ক্ষেত্রে সবসময় একটা সেন্টেন্সে একাধিক ক্লোজ থাকুক, অবভিয়াসলি ডাবল প্যাসিভ শুড বি অ্যাভয়েডেড। অবশ্যই ডাবল প্যাসিভ কখনোই একটা সেন্টেন্সে একাধিক ক্লোজ থাকুক, একাধিক ক্লোজের একাধিক ভয়েস চেঞ্জ করা যাবে না। ওকে, তার মানে আমাদের দুইটা কখনোই করা যাবে না। এই সেন্টেন্সটাকে আমরা দুইভাবে আমরা প্যাসিভ করতে পারি। একটা হচ্ছে কি, আমরা একটু দেখি যে প্রথমে আমাদের অপশনগুলো টেস্ট করতে হবে। যখনই আমরা কোনো প্রশ্ন দেখব তখনই আমরা দেখব যে কোনটা হইতে পারে। দেখি, যেহেতু দ্য ভিলেজার্স, প্রিন্সিপাল ক্লোজ কোনটা? দ্য ভিলেজার্স বিলিভ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। যেহেতু এটা কোন টেন্সে আছে? ভিলেজ বিলিভড, সাবজেক্ট V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তার মানে আমাদের অক্সিলারি ভার্বগুলো অর্থাৎ পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুযায়ী আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে। তার মানে কি, হি ওয়াজ বিলিভড টু বি অ্যান অনেস্ট লিডার, এটা অ্যান্সার হতে পারে। ওকে, তারপর কি, হি ওয়াজ বিলিভড টু হ্যাভ, যেহেতু হ্যাভ আছে কখনোই এটা হ্যাভ কি প্রেজেন্টেড, হ্যাভটা কি প্রেজেন্টেড, তার মানে এটা কি আমাদের অ্যান্সার হতে পারে না। তারপরটা যদি আমরা দেখি, হি হ্যাজ বিন, হ্যাজ অর্থাৎ প্রেজেন্টের অক্সিলারি ভার্ব, তার মানে এটাও অ্যান্সার হইতে কখনোই পারে না। তারপর কি হইতে পারে? হি ওয়াজ বিলিভড
হি ওয়াজ অ্যান ওয়ানেস্ট লিডার, এই জায়গায় ওয়াজ রয়েছে, এটাও অ্যান্সার হইতে পারে। আমরা তাহলে পাইলাম কি এই দুইটা অ্যান্সার হইতে পারে। কথা বুঝতে পেরেছি? যেহেতু সাবজেক্টের পর পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, প্রথম সাবজেক্ট, তারপর বি ভার্ব, বি ভার্ব কি বসে, ওয়াজ অথবা ওয়্যার থেকে বি ভার্ব বসে, আর প্যাসিভ মানেই কি ভিথিরি, প্যাসিভ মানেই কি সাবজেক্ট, বি ভার্ব, প্যাসিভ মানেই ভিথিরি। ওকে, প্যাসিভ মানে তাহলে আমাদের এই সেন্টেন্সটাকে কয়ভাবে প্যাসিভ করা যায়? দুই ভাবে। একটা হচ্ছে হি ওয়াজ বিলিভড টু বি অ্যান ওয়ানেস্ট লিডার, আর একটা হচ্ছে কি হি ওয়াজ বিলিভড দ্যাট হি ওয়াজ অ্যান অনেস্ট লিডার। এই দুইটাই হইতে পারতো, কিন্তু দেখেন এই জায়গায় যেহেতু সাবজেক্ট একই ব্যক্তি, এই জায়গায় যদি আমাদের ইট থাকতো, কি থাকতো? ইট, তাহলে আমাদের এইটা অ্যান্সার হতো। এই জায়গায় তো মাঝখানে একটা কনজাংশন দরকার, কনজাংশন অবভিয়াসলি দরকার, দ্যাট দরকার, ওটা ওমিশন করা যায়। কিন্তু আমাদের এই জায়গায় যদি ইট থাকতো তাহলে ইট ওয়াজ বিলিভড, এটা বিশ্বাস করা যায় যে হি ওয়াজ অ্যান ওয়ানেস্ট লিডার, তাহলে আমাদের এইটাও অ্যান্সার হতো। যেহেতু এই জায়গায় ইট নাই, দ্যাট মিনস আমাদের এটাও অ্যান্সার হবে না। আমাদের অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে নাম্বার এ। এটা কেন অ্যান্সার হবে? কারণ কি এই জায়গায় দেখেন যে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ যখনই আসি তখন আমরা সবসময় একটা কথা মনে রাখি। যেহেতু আমি একটা সেন্টেন্স লিখি যে মাই পেন হ্যাজ বিন স্টলেন, এইটাকে যদি আমরা অ্যাক্টিভ করি, দেখেন তো আমরা জানি প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসতে হলে সবসময় আমাদের কি দরকার? একটা অবজেক্ট, বাইলেখে একটা অবজেক্ট থাকে। এখন অনেক সময় দেখা যায় বাইলেখা বা এই প্রেপোজিশনটা দিয়ে অবজেক্টটা থাকে না, তখন কি করতে হয়? অর্থের সাথে সামঞ্জস্য রাইখা আমাদের সাবজেক্ট ধইরা, যেমন মাই পেন হ্যাজ বিন স্টলেন, আমার কলমটা চুরি হয়ে গেছে। কে চুরি করছে? সামওয়ান, যে কোনো একটা ব্যক্তি। ওকে, সামওয়ান হ্যাজ স্টিল মাই পেন, মানে যে স্টোলেন মাই পেন, যে কেউ একটা আমার কলম চুরি করেছে। এখন এই জায়গাটায় দেখুন অনেকে এই জিনিসটা আমাদের মাথায় আসতেছে যে আমরা এই জায়গায় হি সাবজেক্টটা ধরছি, এই জায়গায় হি আসলো কোথায়? এটাকে আমরা কি করতে পারি? এটা দ্যাট সহ যে একটা ক্লোজ রয়েছে, এটাকে আমরা ইট ধৈরাও করতে পারি। এখন যেহেতু ইট ধৈরাও আমরা করতে পারি, ওটাও আমাদের পসিবল, বা দ্যাট দিয়েও যদি আমরা এই ক্লোজটা লিখি সেটাও পসিবল। এখন আমরা অপশনে দেখতে পাইতেছি যে আমাদের ইট তো দেয় নাই, তাহলে কি আমাদের ওইদিকে যাওয়ার সুযোগ নাই? প্রত্যেকটাই দেখতেছি আমরা সাবজেক্ট হি লেখা। যদি আমাদের রিটেনে যদি আমাদের এরকম যদি সেন্টেন্স আসতো তাহলে আমরা ওইভাবে লিখতে পারতাম। যেহেতু এই জায়গায় সাবজেক্ট সবগুলোতে হি লেখা, তাহলে আমাদের হি এর ওর স্ট্রাকচারই আমাদের যেতে হবে। তার মানে এই নাম্বারটাই হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। নাম্বার এ, এটা কি কারো কোনো সমস্যা রয়েছে? এটা কি সবাই বুঝতে পেরেছি? প্রিয় ভাই ও বোনেরা সবাই একটু জানাবেন। ওকে, কোনো সমস্যা থাকলে আমার কাছে প্রশ্ন করেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের যে পেইড বেসিক ক্লাসগুলো আছে তাতে আরো ভালোভাবে এই বিষয়গুলো আলোচনা করা হবে। এই জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি সলভ করার ট্রাই করব। ওকে, আমরা 2 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, আমি আগেই বলেছি আজকে আমরা ল্যাঙ্গুয়েজ পার্ট নিয়ে আলোচনা করব। 2 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, কি বলা হয়েছে যে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। এই জায়গাটা একটু সমস্যা রয়েছে। এই জায়গাটা হতে পারে এরকম যে পিএসসি কর্তৃক মানে প্রশ্নটাই মানে একভাবে করতে চাইছে কিন্তু অন্যভাবে হয়ে গেছে, মানে প্রশ্নটা একটু সমস্যা। যেমন কি দেখেন, এটা বলা হয়েছে কি আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কোনটা? ভাই সবসময় একটা আমি কিছু কথা বলি, একটু ভালো করে মাথায় রাখবেন যে অনেকেই জানেন, অনেক ভাই বোনেরা জানেন, আবার অনেক ভাই বোনেরা জানেন না। আচ্ছা, তাহলে আমি একটু দেখি। ফ্যান বয়েস, এই ওয়ার্ডটা সবসময় মনে রাখবেন, একটু সবাই খাতা কলমে লিখে নিয়েন। ফ্যান বয়েস, ওকে, ফ্যান বয়েস, এই ওয়ার্ডটা সবাই একটু খাতায় লিখে রাখবেন। ফ্যান এফে কি ফর, সবাই একটু কাইন্ডলি লিখে ফেলবেন। এতে কি অ্যান্ড, এনে কি নর। বিতে কি একটু সবাই লিখে নিয়ে সবাই একটু বোঝার ট্রাই করেন। কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই ইনফর্ম করেন। বিতে কি বাট। ওতে কি অর। এসে কি সো। ওকে, তাহলে ফ্যান বয়েস এই ওয়ার্ডটা সবসময় মনে রাখবেন যে ফ্যান বয়েস। এফ ফর অ্যান্ড, এন ফর নট, বি ফর বাট, ও ফর ওয়ার, এস ফর সো, ওয়াই ফর ইয়েট। আমাদের এই ওয়ার্ডগুলো দ্বারা যদি কখনো দুইটা ক্লোজ যুক্ত থাকে তাহলে এই ওয়ার্ডগুলোকে আমাদের বলা হয় কি কোঅর্ডিনেটিং কনজাংশন। কি বলা হয়? কোঅর্ডিনেট
কনজাংশন। ওকে, আর কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যেই যদি দুইটা ক্লোজ যুক্ত থাকে তাহলে নিঃসন্দেহে সেগুলো কম্পাউন্ড সেন্টেন্স। এই ওয়ার্ডটাকে সবাই লিখে নেন, ফ্যান বয়েস। এই ওয়ার্ডগুলোকে কি বলা হয়? কোঅর্ডিনেটিং কনজাংশন। এই ওয়ার্ডগুলো দ্বারা যদি দুইটা ক্লোজ কখনো যুক্ত থাকে তাহলে আমরা তাকে কি বলি? আমরা তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলি। তাহলে একটু আমরা দেখি অপশনগুলোতে একটু দেখি। আমি এটাও বলেছি কেন, এটা আপনারাই দেখেন যে এই সেন্টেন্সটা হয়তো পিএসসি করতে কি একটু ভুল করা হয়েছে। হয়তো এটা সেন্টেন্সটা এরকম ছিল, মানে এরকম দিতে চাইছিল যে কোনটা কম্পাউন্ড সেন্টেন্স নয়, হয়তো প্রশ্নটা এরকম হওয়ার কথা ছিল, অথবা আমাদের এইভাবেই দিয়ে দিয়েছে এটার ভিতর থেকে কোনটা বেটার এমন কিছু হয়তো মানে আশা করতেছিল। মানে প্রশ্নটা কিরকম ছিল বুঝতে পারতেছি না। দেখেন আপনারাই দেখেন যে দেখেন আইদার ডট ডট অর। আরেকটা কথা, এটা তো অবশ্যই মনে হয় আপনারা সবাই লিখছেন, সবারই অবশ্যই লেখা হয়েছে এই ফ্যান বয়েস ওয়ার্ডটা লিখে রাখবেন। আরেকটা কথা ভাই, সবাই লিখে রাখবেন, সবাই একটু খাতায় লিখে রাখবেন, যেমন আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, either dot dot what, neither dot dot nor, not only but also, not only dot dot but also, okay, not only but also, both dot dot and। এই ওয়ার্ডগুলো দ্বারা বা এই কনজাংশন গুলো দ্বারা যদি কখনো দুইটা ক্লোজ যুক্ত থাকে, কি থাকে সবাই একটু খাতায় লিখে রাখেন, দুইটা ক্লোজ যুক্ত থাকে, আমি আবারও বলি দুইটা ক্লোজ যুক্ত থাকলে তখন সেটা অবশ্যই সেটা কম্পাউন্ড সেন্টেন্স। কোন সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা দেখেন তো একটু ভাই, যে আইদার ডট ডট ওয়ার মাঝখানে কি এটা কি একটা ক্লোজ রয়েছে? সাবজেক্ট ভার্ব, একটা ফাইনিট ভার্ব থাকা মানে কি সেটা একটা ক্লোজ, একটা ফাইনিট ভার্ব থাকা সেটা একটা ক্লোজ। আবার ওয়ার, তারপর কি ইউ সাবজেক্ট, উইল বি ফাইন্ড, এই কি ফাইনিট ভার্ব আছে? ফাইনিট ভার্ব আছে। অর্থাৎ একটা সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব রয়েছে, দ্যাট মিন্স দুইটা ক্লোজ রয়েছে। কয়টা ক্লোজ রয়েছে? দুইটা ক্লোজ রয়েছে। আর দুইটা ক্লোজকে কি দ্বারা যুক্ত করা হয়েছে? আইদার ডট ডট ওয়ার দ্বারা যুক্ত করা হয়েছে। দ্যাট মিন্স কোনো সন্দেহ নাই এটা একটা কি, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর আমাদেরকে বলা হয়েছে কি আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। কোনটা এই চারটার ভিতর কোনটা কম্পাউন্ড সেন্টেন্স? 2 গ সুলতানা রাজিয়া আপু, তাইলে একটু আমাকে বলবেন যে মানে অ্যান্সারটা এটা হবে না কেন? তাই আমার এটাই কি কোনো সমস্যা আছে? এটা কি মানে কম্পাউন্ড সেন্টেন্স হইতে কোনো ধরনের কোনো যোগ্যতায় বা কোনো কিছুতে মানে কোনো তো সমস্যা নেই, তাহলে এটাও তো কম্পাউন্ড সেন্টেন্স। আবার যদি আমরা দেখি আনলেস মানে কি, সবাই একটু দেখি, আনলেস মানে ইফ প্লাস নট। আর আমরা জানি ইফ হচ্ছে একটা কি, ইফ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। দ্যাট মিন্স এটা কি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কখনোই কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে না। ওকে, তারপর আমরা দেখি ডু ইট একটা ক্লোজ। আবার দেখি একটা আই শ্যাল ফাইন্ড সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব পেয়ে গেছি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব ফাইনিট ভার্ব পেয়ে গেছি, তার মানে ওয়ার কনজাংশন দ্বারা যুক্ত আছে। দ্যাট মিন্স এটা কি, এটাও একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটাও একটা কি কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা দেখি ঘ নাম্বারটা কোন সেন্টেন্স হইতে পারে। ঘ নাম্বারটা যদি দেখি, ইউ হ্যাভ টু ডু আছে, অর্থাৎ একটা ফাইনিট ভার্ব আছে, এটা একটা মানে ক্লোজ হয়। আদারওয়াইজটা কি, আদারওয়াইজটা হচ্ছে কি সাবঅর্ডিনেটিং অ্যাডভার্ব, এটা কখনোই মানে কনজাংটিভ অ্যাডভার্ব, এটা কখনোই কনজাংশন না, এটা কখনোই দুইটা ক্লোজকে যুক্ত করতে পারে না। এটা যারা এসএসসি তে যারা অবশ্যই পড়ে আসছেন, অবশ্যই কানেক্টর পড়ছেন, সবাই জানেন আদারওয়াইজ একটা কি, আদারওয়াইজ একটা কানেক্টর, এটা একটা অ্যাডভার্ব, এটা কখনোই কনজাংশন না। ওকে, তাইলে কি আমরা আমাদের এই সেন্টেন্সটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হইতে পারতো, কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার যোগ্যতা থাকতো যদি ইউ হ্যাভ টু ডু, তারপর এই জায়গায় যদি আমাদের একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকতো। কোঅর্ডিনেটিং কনজাংশন নাই, ঠিক আছে, বাট যদি একটা সেমিকোলন দিত, তাহলে সেমিকোলনটাও কোঅর্ডিনেটিং কনজাংশনের কাজ করে, আমরা সবাই জানি। তার মানে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার যোগ্যতা ছিল। যেহেতু নাই, তার মানে আমরা ধরে নিলাম এটা কম্পাউন্ড সেন্টেন্স না। তবে 100% ক এবং গ দুইটাই কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে। তবে এরকমটা কোশ্চেনটা হয়তো আমরা জানি আইদার ওয়ার, নাইদার ওয়ার, বোথ ডট ডট ওয়ান, এই ওয়ার্ডগুলো দ্বারা যখন দুইটা ক্লোজকে যুক্ত করা হয় তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স। তবে যদি কখনো দুইটা ওয়ার্ডকে, অর্থাৎ দুইটা সাবজেক্ট বা দুইটা ওয়ার্ডকে যুক্ত করা হয় তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স মানে সিম্পল সেন্টেন্সই হয়, তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয় না। যেমন আইদার রহিম
or his brothers went, এই জায়গাটা যদি আমরা দেখি, দেখেন আইদার ডট ডট ওয়ার দ্বারা যুক্ত আছে, বাট দুইটা ক্লোজ না। এটা রহিম একটা সাবজেক্ট, হিজ ব্রাদার্স একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্টকে যুক্ত করা হয়েছে। দ্যাট মিনস এটা কি, এটা দুইটা ক্লোজ না। এই সাবজেক্টের কি ভার্ব রয়েছে? কখনোই ভার্ব নাই, তার মানে এটা দুইটা ক্লোজ না। তার মানে এটা কি, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। বাট এই সেন্টেন্সটা দেখেন, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। এখন যদি আমরা ঢালাওভাবে বলি যে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা কম্পাউন্ড সেন্টেন্স নয়, তাহলে এইটা কম্পাউন্ড সেন্টেন্স কেন হবে না? এটাও কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার মতো যোগ্যতা রয়েছে, এটাও কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার মতো যোগ্যতা রয়েছে। এটাও আংশিক ভুল থাকলেও এটা কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার যোগ্যতা। হয়তো একটা সেমিকোলন, হয়তো অনেক সময় প্রিন্টিং মিস্টেক হয়, হয়তো সেমিকোলন দেওয়ার একটা ছিল, এটাও সেমিকোলনটা দিলে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হতো। হয়তো এই প্রশ্নটা এরকম হয়তো থাকতে পারতো যে এরকম হয়তো প্রশ্ন করারই ছিল যে কোনটা কম্পাউন্ড সেন্টেন্স নয়, তাহলে তখন অ্যান্সার হয়তো এই যে কমপ্লেক্স সেন্টেন্স, এটাও কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার যোগ্যতা আছে, এটারও আছে, এটারও আছে। এটা জাস্ট একটা সেমিকোলনের সমস্যা, আর এটাও কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার মতো যোগ্যতা রয়েছে। নাই কোনটা? এইটা। হয়তো প্রশ্নটা এরকম একটা করারই ছিল, নতুবা আইদার এটা তো ভুল রয়েছে, এটা মনে করি আমরা সেমিকোলন নাই, ভুল রয়েছে। আইদার আর ওয়ার দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত করার একটা ট্রাই করেছিল। হ্যাঁ, এরকম মনে করে হয়তো এটাকে মানে সিম্পল সেন্টেন্স ধরা হয়েছে। তার মানে এখন যেভাবে আছে, যেহেতু এইভাবে হয়ে গেছে, তাহলে আমাদের অ্যান্সারটা গয় হবে। অ্যান্সারটা কোনটা? যারা পেয়েছে তার অ্যান্সারটা গয় নেওয়া হবে, কারণ আইদার ডট ডট ওয়ার দ্বারা দুটো সাবজেক্টকেও যুক্ত করা হয়, কিন্তু ওয়ার দ্বারা সবসময় দুটো ক্লোজকে যুক্ত করা হয়। আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো কনফিউশন থাকে, আমাকে একটু জানাবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো, যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে। ওকে, আচ্ছা, তাহলে আমি এইটা পাইলাম কি, এটা পেলে আমাদের অ্যান্সারটা গয় নেওয়া হয়েছে, যেহেতু ওয়ার দ্বারা দুইটা ক্লোজ যুক্ত রয়েছে। ওকে, আচ্ছা, পরের সেন্টেন্সটা যদি আমরা দেখি যে হোয়াট জেন্ডার ইজ দ্য ওয়ার্ড মোনার্ক। অনেক আমরা বলি মোনার্ক, সেটাও কারেক্ট, মোনার্ক সেটাও কারেক্ট, দুইটাই আমরা জানি। যদি কখনো আর থাকে, আর পূর্বে ভাওয়েল থাকে, তাহলে ওই আরের উচ্চারণ হয় না। তার মানে মোনার্ক, ইটস কারেক্ট, মোনার্ক এটাও কারেক্ট। তাহলে মোনার্ক মানেটা কি? মোনার্ক মানে হচ্ছে যে শাসন করে, মানে শাসনকর্তা, যে শাসন করে। অর্থাৎ আগের যে যুগটা ছিল, আগের যুগে যারা শাসন করত, একটা রাজ্য শাসন করত, তাদেরকে কি বলা হয়তো? মনার্ক বলা হয়তো। ওকে, এখন এই শাসন যে করে, সে পুরুষও হইতে পারে, সে স্ত্রী লোক হইতে পারে, সে পুরুষ লোক হইতে পারে, যে শাসনকর্তা সে পুরুষ লোক হইতে পারে, স্ত্রী লোক হইতে পারে। দ্যাট মিনস এটা একটা কি, এটা একটা কমন জেন্ডার। এটা নিয়ে আর আশা করি বেশি আলোচনা করার কোনো কিছুই নাই। এটা কি, যেহেতু মোনার্ক মানে শাসন করা, শাসন সে একজন পুরুষও করতে পারে, একজন নারীও করতে পারে। আমরা আমাদের প্রাচীন ইতিহাস থেকে জানি যে অনেক পুরুষ মানুষ রয়েছে যারাও শাসন করেছে, এবং অনেক মেয়ে মানুষ রয়েছে, স্ত্রী লোক রয়েছে, তারাও শাসন করেছে। দ্যাট মিনস এটা একটা কি, এটা একটা কমন জেন্ডার। ওকে, আমরা যদি পরের প্রশ্নটা যদি আমরা দেখি, নাম্বার 4, an element required in a paragraph for smooth flow of ideas is called a। এটা একটা এইচএসসি লেভেলের একটা প্রশ্ন। সেটা হচ্ছে কি, দেখেন যে an element required in a paragraph, একটা প্যারাগ্রাফে এমন একটা এলিমেন্ট দরকার যেটা মানে ওই প্যারাগ্রাফটাকে স্মুথ ফ্লো, মানে স্মুথলি অ্যাডভান্স করে প্যারাগ্রাফটাকে। সেটাকে কি বলা হয়? ট্রানজিশন বলা হয়, নাকি টপিক সেন্টেন্স বলা হয়, নাকি সাপোর্টিভ সেন্টেন্স বলা হয়, নাকি কনক্লুডিং সেন্টেন্স বলা হয়? আপনারা জানেন একটা প্যারাগ্রাফে কয়েকটা ধাপ থাকে, যেমন ট্রানজিশন, টপিক সেন্টেন্স আছে, প্রথম যে সংজ্ঞায়িত করা হয়, ডেফিনেশন দেওয়া হয়, ওইটাকে বলা হয় টপিক সেন্টেন্স। কনক্লুডিং হচ্ছে লাস্ট শেষে যেগুলা সমাধান বা যেগুলা ব্যাক সাইড, যে গুড সাইড ব্যাক সাইড সম্পর্কিত যেই রয়েছে, যে কনক্লুড দেওয়া হয়, ওটাকে কনক্লুডিং সেন্টেন্স বলে। এখন তাহলে কি, একটা এলিমেন্ট দরকার একটা প্যারাগ্রাফে, যে প্যারাগ্রাফটা স্মুথলি অ্যাডভান্স হবে, এমন যে প্যারাগ্রাফ, এমন যে ঘটনা প্রবাহটার নাম কি? সেটা টপিক সেন্টেন্স, নাকি সাপোর্টিভ সেন্টেন্স, নাকি ট্রানজিশন, নাকি কনক্লুডিং সেন্টেন্স? দেখেন, এরকম হবে না। মনে করেন আমি একটা যদি কথা বলি যে ছেলেটি গতকাল রাতে ঘুমিয়েছিল, ঘুমানোর পরে সকালে ঘুম থেকে উঠছে,
বিকেলে বিকেলে সে মাঠে খেলতে গেছে। এখন এই জায়গাটায় দেখেন মাঝখানে সে ওই ছেলেটা সকাল থেকে ওই যে বিকেল পর্যন্ত কি করেছে, এরকম একটা বিষয় প্রশ্ন আমাদের মাথার ভিতরে থাইকে যায় না, যে এই সময়টার ভিতরে কি করেছে। এই যে গ্যাপটা থাকবে না, এই যে গ্যাপটা থাকবে না, এই যে স্মুথলি অ্যাডভান্স হবে। আমি এক কথায় বা দুই কথায় যদি আমি বুঝাইয়ে দিই যে সে তারপর ভাত খেয়েছে, পড়াশোনা করেছে, তারপর খেলতে গেছে, এই যে স্মুথলি যে অ্যাডভান্স করা, এটাকেই বলা হয় ট্রানজিশন। এটাকেই কি বলা হয়? একটা প্যারাগ্রাফের ট্রানজিশন সেন্টেন্স। মানে হচ্ছে যে একটা প্যারাগ্রাফ স্মুথলি অ্যাডভান্স হবে, যেটা যেই জায়গায় রিকোয়ার ওই জায়গায় দেওয়া হবে, সেটাকে কি বলা হয়? ট্রানজিশন সেন্টেন্স। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরে কোনো সমস্যা থাকে আমাকে একটু সবাই জানাবেন। টপিক সেন্টেন্স না ভাই, এটা হচ্ছে কি, যদি স্মুথলি অ্যাডভান্স হয় তাহলে সেটাকে কি বলা হয়? টপিক সেন্টেন্স হচ্ছে কি, যে সেন্টেন্সটা ডেফিনেশন দেওয়া হয়, যে সেন্টেন্সটা তার প্যারাগ্রাফ সম্পর্কে ডেফিনেশন দেওয়া হয়, প্যারাগ্রাফটা কি সম্পর্কে, যেমন ডেফরেস্টেশন, যদি প্যারাগ্রাফটা আছে ডেফরেস্টেশন সম্পর্কে আমি কি বললাম? ডেফরেস্টেশন মিন্স কাটিং ডাউন সো মেনি ট্রিজ ইন আ আনপ্লান্ট ওয়ে, মানে অপরিকল্পিতভাবে যদি বৃক্ষ নিধন করা হয়, সেটাকে বলা হয় কি? ডেফরেস্টেশন। এইটাকে বলা হয় টপিক সেন্টেন্স। কথা বুঝতে পেরেছেন? মানে প্যারাগ্রাফটা কি, সেই বিষয়টার ডেফিনেশন দেওয়াটা, সেই বিষয়টা আপনাকে বুঝিয়ে বলাটা, সেটাকে বলা হয় টপিক সেন্টেন্স। বাট যদি বলা হয় যে রিকোয়ার্ড একটা প্যারাগ্রাফ স্মুথলি ফ্লো হয়, স্মুথলি অ্যাডভান্স হওয়া, সেটা প্যারাগ্রাফ শুরু থেকে শেষ পর্যন্ত, আমি যেটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়েছিলাম, যে একটা প্যারাগ্রাফ মনে করেন শুরু হয়েছে যে ছেলেটা রাত্রে ঘুমিয়ে যাওয়ার পর সকালে ঘুম থেকে উঠছে, বিকেলে খেলতে গেছে। এখন যদি এরকম যদি বলা হয়, তাহলে কি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যে বিকেল পর্যন্ত কিছুই করে নাই? অবশ্যই করছে। এরকম একটা প্রশ্ন মাথার ভিতর থেকে যায়। এই যে যদি প্রশ্নটা থাকে, সেটাকে ট্রানজিশন সেন্টেন্স বলে না। এই যে স্মুথলি যদি অ্যাডভান্স হয়, সে কি করেছে, মাঝখানে যদি 2 সেন্টেন্স 3 সেন্টেন্সে যদি আমরা মানে কোনো কিছু বলি, সেটাকে বলা হয় ট্রানজিশন, মানে স্মুথলি যদি অ্যাডভান্স হয়। ওকে, আশা করি এখন বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, পরের সেন্টেন্সটা যদি আমরা পরের প্রশ্নটা যদি আমরা দেখি, নাম্বার 5, সেটা হচ্ছে কি, হেলেনা সেড আই টুক দ্য ল্যাপটপ হোম উইথ মি। ওকে, তো এইটাকে একটু আমাদের সমস্যা কি হবে আমাদের, অবভিয়াসলি এটা একটা ডিরেক্ট সেন্টেন্স। দ্যাট মিনস এই জায়গায় কি হবে, আমাদের কমা ইনভার্টেড কমা দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখি এটা কি রয়েছে, আমাদের ইনডিরেক্ট করতে হবে। এটা ডিরেক্ট সেন্টেন্সটাকে হেলেনা সেড আই টুক দ্য ল্যাপটপ হোম উইথ মি, এটাকে কি করতে হবে? ইনডিরেক্ট সেন্টেন্স নিতে হবে। আমি ধরে নিচ্ছি আপনারা ন্যারেশন পারেন, যেহেতু আমি সলভ ক্লাস নিচ্ছি, আপনারা ন্যারেশন সম্পর্কে আপনাদের সুন্দর আইডিয়া রয়েছে, সেভাবেই আমি আলোচনা করতেছি। একটু দেখেন যে আমরা জানি যে টেন্সের পরিবর্তন, একটা ন্যারেশনে কয়টা পরিবর্তন করতে হয়, একটা ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যেতে হলে আমাদের কয়টা পরিবর্তনের মাধ্যমে যেতে হয়? 5টা পরিবর্তন। কয়টা? 5টা পরিবর্তন। নাম্বার ওয়ানে কি, আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হয়। কি করতে হয়? রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হয়। নাম্বার 2, আমাদের ইনভার্টেড কমা উঠাইতে হয়। নাম্বার 2 তে কি, আমাদের ইনভার্টেড কমা উঠাইতে হয়। নাম্বার 3, আমাদের পার্সনের পরিবর্তন করতে হয়। নাম্বার 4, আমাদের টেন্সের পরিবর্তন করতে হয়। নাম্বার 5, যদি আমাদের এই সেন্টেন্সের ভিতর যদি নিকটবর্তী থাকে, তার নিকটবর্তী ওয়ার্ডটাকে দূরবর্তী বানাইতে হয়। এখন যেহেতু আমাদের অপশনগুলো দেওয়া আছে, যদি অপশন ছাড়া যদি রিটেনের জন্য যদি আসতো ইংলিশ, তাহলে আমরা কি করতে পারতাম? তাহলে আমরা এইটাই 5টা পরিবর্তনের মাধ্যমে করতাম। এখন আমরা যে কোনো একটা পরিবর্তন দেখেই আমরা এটাকে কি করতে পারি? একটা কনক্লুশনে যেতে পারি, যেহেতু অপশন দেওয়া আছে, কনক্লুশনে যেতে পারি যে এটা আমরা কোন টেন্সে যাবো। দেখেন যে মানে কোন ভাবে আমরা ইনডিরেক্ট স্পিচে যাব। দেখেন সাবজেক্ট V2 আই টুক, টেকের V2 কি, আমরা জানি টেক একটা ভার্ব, টেক একটা প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব, টেকের প্রিন্সিপাল ভার্ব। টেকের আমরা জানি প্রত্যেকটা ভার্বের 3টা রূপ রয়েছে, ভার্বের বেস ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে টেকের পাস্ট ফর্ম V2 কি, টুক, সাবজেক্ট V2, সেটা কোন টেন্স? আমি ভাই আগেই বলতেছি যে আপনারা ন্যারেশন পারেন, সেভাবে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। ওকে, সাবজেক্ট V2 মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা টেন্সের পরিবর্তন আমরা সবাই জানি, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদের কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট। তাহলে দেখি আমরা যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি ভাই? আমরা সবাই জানি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এটা হচ্ছে কি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। ওকে, আচ্ছা,
তাইলে আমরা দেখি যে টেন্সটা দেখি she took এটা কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট V2 এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি এটা কখনোই অ্যান্সার হবে? পাস্ট ইনডিফিনিট থাকলে কখনো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়? এটা আপনাদেরকে হ্যাঁ হয়। কখন হয়? সেটা দুইটা ক্ষেত্রে হয়, যদি বাক্যটা দ্বারা চিরন্তন সত্য বা অব্যাহত কর্ম বোঝায়, বা পেছনে যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, এই দুইটা ক্ষেত্রে হয়। এখন তো এরকম কিছু নাই, এইগুলো আপনাদের সাথে সুন্দরভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে, যখন আমরা টপিক ভিত্তিক আমরা ক্লাস নিব। ওকে, তাই এই জায়গায় দেখেন যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্স হবে? আমরা সচরাচর জানি পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাড V3, এটা সাবজেক্ট রয়েছে, হ্যাড প্লাস V3 রয়েছে না, তার মানে এটা কখনোই অ্যান্সার হইতে পারবে না। তাহলে আমরা যদি পরবর্তী সেন্টেন্সটা দেখি, যে হেলেনা সেড দ্যাট she had taken সাবজেক্ট হ্যাড V3, অবভিয়াসলি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার রয়েছে, তার মানে এটা অ্যান্সার হইতে পারে, অ্যান্সার হবে সেটা বলবো না, অন্যটাও তো অ্যান্সার হইতে পারে। আমরা একটু দেখি। ওকে, তাহলে হেলেনা কনফার্ম দ্যাট she has, এটা কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট হবে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড V3, যেহেতু হ্যাজ রয়েছে তার মানে এটাও অ্যান্সার হবে না। ওকে, তারপরে যদি আমরা দেখি হেলেনা টোল্ড দ্যাট she had, আর হেলেনা টোল্ড দ্যাট এই জায়গায় একটা ভুল রয়েছে, এই সেন্টেন্সটা দুইটা ভুল রয়েছে। আমরা একটু দেখি যে হেলেনা টোল্ড দ্যাট she had প্লাস V3, এই হ্যাড প্লাস V3 রয়েছে, অর্থাৎ এটারও অ্যান্সার হওয়ার দাবি রয়েছে, অর্থাৎ এটাও তো প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, এটাও হ্যাড প্লাস V3 নেওয়া হয়েছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে রয়েছে, তার মানে এটারও কি পাস্ট পারফেক্ট, মানে এটার অ্যান্সার হওয়ার দাবি রয়েছে। এখন দেখি যে এটা অ্যান্সার হবে না কেন? এটা দুইটা সমস্যা রয়েছে। যদি কখনো আমরা এই ভার্বটাকে সেই ভার্বটাকে টেল দ্বারা পরিবর্তন করি, টেল দ্বারা রূপান্তর করি, তাহলে সবসময় ভাই মনে রাখবেন টেল ভার্বের পর নতুন কোনো ক্লোজ লিখতে হইলে অবভিয়াসলি সেটাকে একটা অবজেক্ট দিতে হয়, অবজেক্ট দিতে হয়। যদি সে ভার্ব থাকে তখন অবজেক্ট দেওয়া লাগে না, নতুন একটা আমরা ক্লোজ লিখতে পারি। কিন্তু যদি কখনো আমরা সে ভার্বটাকে টেল ভার্ব দ্বারা পরিবর্তন করি, তাহলে অবভিয়াসলি আমাদের কি করতে হবে? পরবর্তীতে একটা অবজেক্ট আইনা তারপর আমরা ক্লোজ লিখতে পারি। এই একটা ভুল রয়েছে। আর একটা ভুল কি হইতে পারে? যেমন লিখি যে she had the ল্যাপটপ টেকেন, অর্থাৎ এটাকে পজিটিভ স্ট্রাকচারে লেখা হয়েছে। কোন স্ট্রাকচারে? পজিটিভ স্ট্রাকচারে লেখা হয়েছে। এখন পজিটিভ স্ট্রাকচারে লেখা, আমরা জানি পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব হয়েছে যে সাবজেক্ট নিজের কাজ নিজে না করিয়া অন্যকে দিয়ে করায়। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, কে চাঁদ দেখে? মা শিশুকে, মা সাবজেক্ট, কিন্তু মা তো কাজটা করে নাই, চাঁদ দেখে কে? শিশু। এটাকে বলা হয় পজিটিভ স্ট্রাকচার। তাহলে এটাকে লেখা হয়েছে পজিটিভ স্ট্রাকচারে, কিন্তু দেখেন তো বলা হয়েছে কি আই টুক ল্যাপটপ হোম উইথ মি, আমি ল্যাপটপটা আমার সাথে নিয়ে আমি বাসায় গেছি। তাহলে দেখেন তো এই জায়গায় কাজটা আমার কাজ আমিই করছি না? অবশ্যই আমি করছি। তার মানে এটা পজিটিভ স্ট্রাকচার হওয়ার সম্ভাবনা নাই। পজিটিভ স্ট্রাকচার লেখছে, জায়গায় পজিটিভ স্ট্রাকচার হবে না। দ্যাট মিনস আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তারপরে কোনো সমস্যা থাকলে আমাকে অবভিয়াসলি একটু কমেন্ট করে সবাই একটু জানান। ওকে, আচ্ছা, মোসাম্মদ ববি আপু বলছেন 5B, থ্যাংক ইউ। হ্যাঁ, 5 নাম্বার বি। ওকে, যদি আমরা পরের প্রশ্নটা দেখি। ওকে, নাম্বার 6, পরের প্রশ্নটা যদি আমরা দেখি, যে দ্য বুক দ্যাট শি রিকমেন্ডেড টার্নড আউট টু বি ভেরি হেল্পফুল, অর্থাৎ সে যে বইটা রিকমেন্ড করেছিল ওই বইটা খুব সাহায্য, আমাকে খুব উপকার করেছে। এই বইটা পরে আমি অনেক উপকৃত হয়েছি। ওকে, এই জায়গায় হচ্ছে যে দ্যাট শি রিকমেন্ডেড, এই ক্লোজটা, এই আন্ডারলাইন ক্লোজটা, এটা কোন ক্লোজ? এটা কি রিলেটিভ ক্লোজ? এটা কি নাউন ক্লোজ? এই জায়গায় একটু ভাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটু সবাই একটু মনোযোগ দিয়ে দেখে। যে বলছে কি যে দ্য বুক দ্যাট শি রিকমেন্ডেড টার্নড আউট টু বি ভেরি হেল্পফুল, এটা অ্যান্সার কোনটা হবে? সবাই একটু কমেন্ট করে জানান যেটা অ্যান্সার কোনটা হইতে পারে। ওকে, তাহলে এই আন্ডারলাইন ক্লোজটা এটা কোন ক্লোজ? এটা কি রিলেটিভ ক্লোজ, নাউন ক্লোজ? আচ্ছা, আমরা দেখি। সবসময় একটা কথা মনে রাখবেন ভাই, আমি জানি সবাই ক্লোজ সম্পর্কে মোটামুটি ধারণা আছে, তারপর আমি ইনশাআল্লাহ বলি যেটা আপনাদের একটু অজানা, সেটা হচ্ছে কি যদি কখনো দেখেন কোনো নাউনের পরে ক্লোজ মার্কার রয়েছে, তাহলে সেটা নিঃসন্দেহে সেটা একটা কি? অ্যাডজেক্টিভ ক্লোজ। সবসময় মনে রাখবেন যে যদি কখনো কোনো নাউনের পরে ক্লোজ মার্কার থাকে, তাহলে সেটা কোন ক্লোজ? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। একটা ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লোজ হবে না, সেটা হচ্ছে কি? অ্যাপোজিটিভ থাকলে। যদি কখনো অ্যাপোজিটিভ থাকে, অ্যাপোজিটিভের নিয়মটা থাকে, তখন সেটাকে নাউন ফ্রেজ বলা হয়, তখন সেটাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হয় না। অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হচ্ছে কারো পরিচয়
পরিচয় প্রদান করা, কোনো কথার মাধ্যমে কারো পরিচয় প্রদান করা, সেটা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বিস্তারিত ক্লাসে, টপিক্স ভিত্তিক ক্লাসে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে কি যদি কখনো আমরা নাউনের পরে যদি কখনো ক্লোজ দেখি, ক্লোজ মার্কার দেখি, তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লোজ হবে, অবভিয়াসলি অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। এখন আমরা দেখি যে অ্যাডজেক্টিভ ক্লোজ কোথায় আছে। অ্যাডজেক্টিভ ক্লোজ এই জায়গায় আমাদের অপশনই অ্যাডজেক্টিভ ক্লোজ নাই, তাহলে অ্যান্সার কি হবে? নাউন ক্লোজ হবে নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নাকি রিলেটিভ ক্লোজ, কোনটা হবে? ভাই সবসময় একটু মাথায় রাখবেন, এই কথাটা একটু সবসময় মনে রাখবেন যে রিলেটিভ ক্লোজটা কি বলা হয়? অ্যাডজেক্টিভ ক্লোজ। এই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে অনেক সময় কি বলা হয়? রিলেটিভ ক্লোজ। এই জায়গাটায় আমাদের একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা জানি রিলেটিভ ক্লোজ মানে কি, মানে যে রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের মধ্যে কাজ করতে হবে বা আমাদের কনজাংশনের মধ্যে কাজ করতে হবে, এমন কোনো কথা নেই। আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজটাকে অনেক সময় কি বলা হয়? রিলেটিভ ক্লোজ। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে ক, নাম্বার 6। আমাদের অ্যান্সার হবে কি? 6B। কেন ভাই, কেন নাউন ক্লোজ হবে? আল্লাহ, নাউন ক্লোজ সাবরিন আফরিন সুসি আপু, তারপর হচ্ছে সুলতান রাজি আপু। নাউন ক্লোজ নাম্বার বি কেন, নাম্বার বি কেন হবে? এই দেখেন, আমি আবারও আপনাদেরকে বলি, যদি কখনো কোনো নাউনের পর যদি দেখেন ক্লোজ মার্কার রয়েছে, কি রয়েছে? ক্লোজ মার্কার রয়েছে, তাহলে সেই ক্লোজ মার্কারটা সবসময় অ্যাডজেক্টিভ ক্লোজ হয়। কি ক্লোজ হয়? অ্যাডজেক্টিভ ক্লোজ হয়। শুধু একটা ক্ষেত্র ব্যতীত, সেটা হচ্ছে যদি অ্যাপোজিটিভ হয়। যদি এটা জায়গায় যদি অ্যাপোজিটিভ হয়, তখন সেটা নাউন ক্লোজ হবে। এটা তো অ্যাপোজিটিভ না, এটা তো বইয়ের পরিচয় দেয় নাই। কথা বুঝতে পেরেছি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ। আর অ্যাডজেক্টিভ ক্লোজটাকে আমরা কি বলি? রিলেটিভ ক্লোজও বলে থাকি, যার কারণে এটার নাম্বার 6 অ্যান্সার কি হবে? এ, মানে ক। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটা যদি আমরা দেখি, ইট ইজ নো গুড ফলিং ইন লাভ এট ফার্স্ট সাইট। খুব সুন্দর একটা প্রশ্ন। এই জায়গায় ফলিংটা কি জিরান্ড নাকি পার্টিসিপল নাকি ইনফিনিটিভ নাকি ভার্বাল নাউন? অবভিয়াসলি আমাদের কি হবে না? ইনফিনিটিভ হবে না। ইনফিনিটিভ হবে না কেন? ইনফিনিটিভ হবে না, এটার কারণ আছে ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে ইনফিনিটিভ হবে না। এখন জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে, ভার্বাল নাউন হইতে পারে। এখন এই কথাটা একটু ভালো করে খেয়াল করেন। আমি কয়েকটা কথা আপনাদের বলে দিই ইনশাল্লাহ। জিরান্ড পার্টিসিপল তো অনেকটাই ইজি, তারপর আমি আপনাদেরকে এখন একটা কথা বলে দিই, ইনশাল্লাহ আপনাদের আর কখনো কোনো সমস্যা হবে না এটা নিয়ে। ওকে, আপনারা জানেন উড ইউ মাইন্ড, কিছু ওয়ার্ড রয়েছে, যেমন উড ইউ মাইন্ড, তারপর যে গেট ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে কি আপনাদের রয়েছে না উইথ আ ভিউ টু। এই ওয়ার্ডের পরে তারপর কি রয়েছে? ইট ইজ নো গুড। এই ওয়ার্ডগুলোর পরে যদি কখনো ভার্বের সাথে, যদি কখনো না, এই ওয়ার্ডগুলোর পরে সরাসরি ভার্ব বসলে কোনো কথা নাই, ওই ভার্বের সাথে কি হয়ে যায়? ওই ভার্বের সাথে কি হয়ে যায়? আইএনজি যুক্ত হয়ে যায়। যেমন উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এই কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়ে যায়। আর সব সময় কথা মনে রাখবেন ভাই, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে কি ক্যান নট বাট, বা এরকম যে ওয়ার্ডগুলো রয়েছে, যে ওয়ার্ডগুলোর পরে সরাসরি যদি ভার্বের সাথে আইএনজি হয়, এই যে রয়েছে ইট ইজ নো গুড, এরপর যদি ভার্ব বসে, ওই ভার্বগুলো কি হয়? সরাসরি আইএনজি যুক্ত হয়ে যায়। আর ওই আইএনজি যুক্ত ভার্বটা সবসময় জিরান্ড হয়। সবসময় কি হয়? জিরান্ড হয়। এটা সবসময় ভাই মাথায় রাখবেন। সবসময় কিসের কাজ করে? জিরান্ডের কাজ করে। সবসময় কিসের কাজ করে? জিরান্ডের কাজ করে। অর্থাৎ এই ওয়ার্ডগুলোর পরে আমরা যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, সেটা কি হবে? সেটা সবসময় জিরান্ড হবে। তার মানে পার্টিসিপল হবে না। ওকে, আর তবে এটাকে জিরান্ড মানে কি? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি হয়ে সে কি হয়? সে একটা নাউন হয়। ভার্বের সাথে আইএনজি হয়ে কি হয়? সে একটা নাউন হয়। তার মানে সেটাকে ভার্বাল নাউনও আমরা ডাকি। কি ডাকি? ভার্বাল নাউনও ডাকি। অনেক সময় তাহলে কেটে জিরান্ড হইতে পারে, ভার্বাল নাউন হইতে পারে। জিরান্ড গুলো কি? তো সেটা একটা ভার্ব, অবভিয়াসলি এটা একটা ভার্ব। এই ফল একটা ভার্ব, ভার্বের সাথে আইনজি যুক্ত এসে কি হয়েছে? নাউন হয়েছে। তার মানে এটা ভার্বাল নাউন। এটাও তো অ্যান্সার হইতে পারে, অবভিয়াসলি অ্যান্সার হইতে পারে। এখন আমরা যারা গ্রামারবিদরা আমরা যত গ্রামার দেখি, ফলো করি, আমরা যে কেউ বলেছেন যে ভার্বাল নাউন আর জিরান্ড এদের ভিতরে কোনো পার্থক্য নেই। আবার কারো মধ্যে স্লাইট মানে শুষ্ক একটু পার্থক্য রয়েছে, খুবই ক্ষুদ্র পার্থক্য রয়েছে। ওকে, তারপরও আমরা সবসময় যদি যদি পরীক্ষায় 2টা অপশনই থাকে, সবসময় আমাদের কি নিতে হবে? জিরান্ড নিতে হবে। সবসময় আমাদের অ্যান্সার কি নিতে হবে? জিরান্ড নিতে হবে। ওকে, সবসময় আমাদের কি করতে হবে? জিরান্ড অ্যান্সার নিতে হবে। জাকিয়া সুলতান আপু জিরান্ড, সুলতানা রাজি আপু জিরান্ড। থ্যাংক ইউ।
আপু ধন্যবাদ। এটা কি হবে? জিরান্ড হবে। তবে ভার্বাল নাউন হওয়ারও দাবিদার, ভার্বাল নাউন হওয়ারও দাবিদার রয়েছে। যদি আমাদের জিরান্ড অপশনটা না থাকতো তাহলে আমাদের কি করতে হইতো? ভার্বাল নাউনটাই আমাদের অ্যান্সার হইতো। এখন আমাদের ইদানিং যে পরীক্ষাগুলো আসতেছে, পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের এই অ্যান্সার আমরা সবই জানি কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ওকে, এই জিরানটা না দিয়ে তারা ভার্বাল নাউন দিল, তাহলে সবসময় ভাই এই কথাটা মাথায় রাখতে হবে যে জিরান জিরান সবসময় কি, সেটা একটা ভার্বের সাথে আইন যুক্ত হয়ে কি হয়েছে? নাউনের কাজ করছে। দ্যাট মিনস এটা একটা কি? ভার্বাল নাউন। এটা একটা কি? ভার্বাল নাউন। ওকে, যদি জিরান অপশনে থাকে তাহলে অ্যান্সার জিরান হবে, আর যদি না থাকে তাহলে ভার্বাল নাউন অ্যান্সার হবে। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটা যদি আমরা দেখি। ওকে, তাহলে এটার কিন্তু আরো একভাবে আপনারা বুঝতে পারেন যে এটা একটা জিরান, এটা একটা জিরান। এটা আপনাদেরকে অন্য আরো একভাবে আমি বুঝিয়ে দিতে পারি। সেটা হচ্ছে কি, আরো একটা ভাবে দেখেন যে এটা কখনোই মানে পার্টিসিপল বা অন্য কিছু না, এটা একটা জিরান হবে। সেটা কি দেখেন, এই জায়গায় ইটটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ইট। ওকে, এইটা কি? এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট একটা। তো সবসময় এটা আমরা এভাবে সেন্টেন্স রাখতে পারি যে ফলিং, দেখেন ইন্ট্রোডাক্টরি ইটটা সবসময় কি আমরা অবজেক্ট হিসেবে পরে নিতে পারি। ওকে, ফলিং কমপ্লিমেন্ট হিসেবে ফলিং ইন লাভ, ফলিং ইন লাভ এট, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন। এই জায়গাটা থেকে আপনারা আরো একটা জিনিস শিখতে পারবেন ইনশাআল্লাহ। ফলিং ইন লাভ এট ফার্স্ট সাইট। ওকে, সাইট ইজ নো গুড। এভাবে আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি যে ফলিং ইন লাভ এট ফার্স্ট সাইট ইজ নো গুড, মানে এক দেখায় প্রেমে পড়া এটা কি ভালো না, এটা কি মানে সেরকম দরকার, এটা ভালো না। ওকে, দেখ অর্থ যা হোক না হোক, দেখেন এই জায়গায় ফলিংটা, এই জায়গায় ফলিংটা এটা কি বলা হয়েছে? এটা এভাবেও হতে পারে, এভাবেও আমরা চিন্তা করতে পারি। এখন আপনাদের মধ্যে মাথার ভিতরে এরকম একটা চিন্তা আসতে পারে, যেটা সবারই চিন্তা আসে যারা আমরা গ্রামারে বিগিনার, আমাদের মাথার ভিতরে এরকম একটা চিন্তা সবসময় চলে আসে যে ইস্টে পাইলাম, আমরা ইস্টে ভার্ব পাইলাম, এর পূর্বে লাভ একটা নাউন আছে, কি আছে? লাভ একটা নাউন আছে, ফলিং আছে। এখন ফলিংটা এটা জিরান সবসময় কিসের কাজ করে? নাউনের কাজ করে। এখন সাবজেক্ট কি লাভ নাকি ফলিং? কি হিসাবে এটা কি মানে পার্টিসিপল হবে নাকি এটা সাবজেক্ট হিসাবে এটা একটা হবে, জিরান্ড হবে? এখন এরকম একটা প্রশ্ন মাথার ভিতরে ঢুকে। সবসময় ভাই একটা কথা মনে রাখবেন যে ভার্বের পূর্বে অবশ্যই সাবজেক্ট। এখন কোন নাউনটা সাবজেক্ট? এই ভার্বের পূর্বে এই জায়গায় 1টা 2টা 3টা 4টা 5টা 10টা নাউনও থাকতে পারে, 20টা নাউনের যে কয়টি কয়টা নাউন থাকতে পারে। এখন কোন নাউনটা সাবজেক্ট এইটা বোঝার জন্য ভাই সবসময় একটা কথা মাথায় রাখবেন যে ভার্বের পূর্বে একাধিক নাউন দেখবো আমরা কি প্রেপোজিশন আছে নাকি, কোথায় প্রেপোজিশন আছে, ওই প্রেপোজিশন সহকারে প্রেপোজিশনের পরের নাউনগুলো সব একেবারে বাদ। কিছু ক্ষেত্র বিশেষ রয়েছে, ওইগুলো ব্যতীত ওগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা পরবর্তী যখন টপিক ক্লাস হবে ওই জায়গায় বলে দেবো যে এই প্রেপোজিশন সহকারে পরবর্তীতে যত লেখা আছে ওইগুলো কি সবগুলো বাদ। এর পূর্বে যে নাউনগুলো আছে ওই নাউনগুলোর ভিতরে শেষের নাউনটা হচ্ছে সাবজেক্ট, শেষের নাউনটা হচ্ছে কি সাবজেক্ট। কারণ আমরা জানি কি একাধিক সাবজেক্ট পরাপর বসে এক জায়গায়, একাধিক সাবজেক্ট এক জায়গায় বসে, শেষেরটা মানে নাউন হয় আর আগেরগুলো কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই গ্রামারটা তো আমরা সবাই জানি যে একাধিক নাউন এক জায়গায় বসলে শেষেরটা নাউন থাকে, আগেরগুলো অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে প্রেপোজিশন সহকারে এগুলো বাদ, এইটা যদি নাউন, আরো যদি নাউন থাকে আগেরগুলো অ্যাডজেক্টিভ হয়ে যেত। তার মানে এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে সাবজেক্ট। আর আমরা এটা জানি, এই সমাধানে আসতে পারি যে সাবজেক্ট হিসেবে বসার অধিকার নাউন বা প্রোনাউন ছাড়া পৃথিবীতে কোনো পার্টস অফ স্পিচের নাই। সাবজেক্ট হিসেবে বসার অধিকার নাউন বা প্রোনাউন ছাড়া পৃথিবীতে কোনো পার্টস অফ স্পিচের নাই। তার মানে এটা কি হয়তো নাউন হইতে পারবে নতুবা প্রোনাউন হইতে হবে। তো আমরা জানি জিরান সবসময় কিসের কাজ করে? জিরান সবসময় নাউনের কাজ করে। পার্টিসিপল কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে যেহেতু নাউনের কাজ করে আর এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, দ্যাট মিনস আমরা এটাকে কি এই দিক থেকে আমরা এটাকে কি বলতে পারি? এটাকে জিরান বলতে পারি। কি বলতে পারি? জিরান। তো আমরা দুই দিক থেকে আমরা বলতে পারি, দুইভাবে বলতে পারি এটা একটা জিরান। ওকে, পরের প্রশ্নটা যদি আমরা দেখি, দেখেন you will need a variety of skills including leadership, endurance, etc. Okay, in this sentence, এই সেন্টেন্সটায় the word including wordটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ? including wordটা এটা কি কনজাংশন, এটা কি জিরান, এটা কি পার্টিসিপল নাকি প্রেপোজিশন? অবশ্যই আমাদের মাথার ভিতরে include একটা ভার্ব, include কি
ইনক্লুড, এটা একটা কি, এটা একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, ভার্বের সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সে কি হয়, জিরান্ড হয়, পার্টিসিপল হয়। এই প্রশ্নটা দেখার পর আমাদের মাথার ভিতরে সর্বপ্রথম ঢুকবে কি, যে এটা একটা জিরান্ড নাকি পার্টিসিপল। ভাই আমরা সবসময় একটা কথা মনে রাখবেন, জিরান্ড হোক বা পার্টিসিপল হোক, জিরান্ড হয়ে গেলে তার কিসের কাজ করতে হইবে, নাউনের কাজ করতে হইবে, পার্টিসিপল হইতে তার কিসের কাজ করতে হইবে, অ্যাডজেক্টিভের কাজ করতে হইবে। এই জায়গায় দেখেন তো, ইউ উইল নিড আ ভ্যারাইটি অফ স্কিলস, আমাদের বিভিন্ন ধরনের স্কিলস দরকার। আমাদের সেন্টেন্স একটা ক্লোজ শেষ হয়ে গেছে, এখন দেখি ইনক্লুডিং বইলা লিডারশিপ একটা নাউন, এন্ডিউরেন্স একটা নাউন, এই দুইটা নাউনকে যুক্ত করছে পূর্বের ক্লোজের সাথে। কি করছে, পূর্বের ক্লোজের সাথে দুইটা নাউন অর্থাৎ নাউনকে যুক্ত করছে, দুইটা ক্লোজের সাথে কি করছে, নাউনকে যুক্ত করেছে। এখন ভাই বলেন তো, জিরান্ডে কি কখনো যুক্ত করে? জিরান্ড একটা নাম, একটা নাউনের কাজ করে। পার্টিসিপল কি, অ্যাডজেক্টিভ, সে নাউনের দোষ গুণ বুঝায়, ঠিক আছে? তাহলে এরা কি কখনোই যুক্ত করতে পারে? কখনোই এটা পসিবল না। সবাই একটু বলেন যে নাম্বার 8 সেটা কি হবে নাকি কনজাংশন হবে নাকি প্রেপোজিশন হবে? এটা একটু সবাই একটু অ্যান্সার দিই আমরা। ওকে, তাহলে এটা কি আমাদের জিরান পার্টিসিপল দুটো হবে না, কারণ কি সে এই পূর্বের ক্লোজের সাথে পরবর্তী দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছে, যেহেতু যুক্ত করেছে সে কনজাংশন নতুবা সে কি প্রেপোজিশন, কারণ এই আমরা জানি এই দুইটা পার্টস অফ স্পিচ যুক্ত করে। ওকে, তাহলে আমরা দেখি কনজাংশনে কি, কনজাংশনের কাজ কি। ভাই সবসময় মনে রাখবেন, কনজাংশনের কাজ হচ্ছে কনজাংশনে দুইটা ক্লোজকে যুক্ত করে। কাকে যুক্ত করে? দুইটা ক্লোজ, পূর্বে ক্লোজের সাথে পরবর্তী ক্লোজকে যুক্ত করে। এখন এই জায়গায় যদি এগুলো অবশ্যই নাউন ধরি আমরা, ভার্ব আছে, ভার্ব নাই, অর্থাৎ এটা একটা ক্লোজ হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। এখন কনজাংশনে আরো করে কি, কনজাংশন এটা নিয়ে অনেক আরো বিস্তারিত কথা আছে, আপনার বিশদ কথা আছে কনজাংশন আর প্রিপোজিশনের ডিফারেন্সটা করার, ঠিক আছে? এটা কনজাংশন কখনোই হইতে পারবে না, একটা ওয়ার্ডকে কনজাংশন যুক্ত করে, তবে পূর্ববর্তী যে পূর্বের ওয়ার্ডটা যেই পার্টস অফ স্পিচ হইবে ওই একই পার্টস অফ স্পিচ যুক্ত করতে হইবে, অর্থাৎ পূর্বেটা ভার্ব হইলে পরেরটা ভার্ব হইতে হইবে। ওকে, মানে দুটো একই পার্টস অফ স্পিচ যুক্ত করা লাগবে, তার মানে এটা একটা কনজাংশন হওয়ার মতো কোনো সম্ভাবনাও নাই। দ্যাট মিন্স এটা একটা প্রেপোজিশন, এটা একটা কি প্রেপোজিশন। আমরা জানি প্রেপোজিশনের কাজ কি, প্রেপোজিশনের কাজ হচ্ছে যে ওয়ার্ড পূর্বের ক্লোজের সাথে কোনো নাউনকে যুক্ত করে। যেমন বলি আই ইট রাইস, আমি যদি বলি কি আই ইট রাইস, আমি ভাত খাই, এই একটা ক্লোজ শেষ হয়ে যায়। কিন্তু যখন আমরা বলি উইথ ফিশ, এই জায়গাটা একটু দেখেন, উইথ ফিশ এই জায়গাটা একটু দেখেন, এই উইথ ওয়ার্ডটা সে কি করেছে, পূর্বের ক্লোজের সাথে এই ফিশ একটা নাউনকে যুক্ত করেছে। কি করেছে? পূর্বের ক্লোজের সাথে নাউনকে যুক্ত করেছে। দ্যাট মিন্স এই উইথ ওয়ার্ডটা কি, উইথ ওয়ার্ডটা একটা প্রেপোজিশনের কাজ হচ্ছে পূর্বে একটা ক্লোজ থাকবে, কি আছে তা দিয়ে দরকার নেই, পূর্বে কোন পার্টস অফ স্পিচ আছে নাকি কি আছে তা দিয়ে দরকার নেই, সে পূর্বের একটা ক্লোজ সাবজেক্ট ভার্ব থাকলেই তার সাথে একটা নাউন যুক্ত করবে। কিন্তু কনজাংশনের কাজ হচ্ছে এই জায়গায় কনজাংশন হইতে হইলে পূর্বেটা যেই পার্টস অফ স্পিচ পরেরটা একই পার্টস অফ স্পিচ যুক্ত করতে হইবে। ওকে, আমরা ইনশাআল্লাহ পরবর্তী যখন আমাদের টপিক ভিত্তিক ক্লাস হবে তখন ইনশাআল্লাহ এই বিষয় সম্পর্কে আরো আপনাদেরকে বিশদ আলোচনা করা হবে। আশা করি এইটা সবাই বুঝতে পেরেছেন যে ইনক্লুডিং এ জায়গায় কি জিরান্ডো না, পার্টিসিপল না, এটা একটা কি, এটা একটা প্রেপোজিশন, কনজাংশন না। ওকে, পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি নাম্বার 9, হুইচ ওয়ান ইজ আ কোঅর্ডিনেটিং কনজাংশন, কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন একটু আগেই আপনাদেরকে আমি লিখে দিয়েছিলাম। দেখেন এই ওয়ার্ডটা জানলে আমাদের দুইটা একত্র হয়ে যায়, দুইটা প্রশ্ন কিন্তু একই জায়গা থেকে আসছে। সেটা কোথায় আমি আপনাদেরকে একটু আগে লিখে দিয়েছিলাম, কি ফ্যান বয়েস। ওকে, একটু আগে আপনাদেরকে লিখে দিয়েছিলাম, যারা নতুন এসেছেন তারা আবার একটু লেখেন ফ্যান বয়েস। এফ কি, এফ হচ্ছে ফর। ওকে, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। এই কয়টা হচ্ছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কয়টা কি এগুলোই কি কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন দেখেন তো এই জায়গায় কি রয়েছে, সিন্স আছে নাই, লেস্ট আছে নাই, অ্যাজ আছে নাই, সো দেখেন সুন্দর তাই এসে গেছে সো, তার মানে কি সো একটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এই সিন্স, লেস্ট, অ্যাজ এগুলো কি, এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর এই সোটা আছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, তাহলে এই ওয়ার্ডটা আমাদের যদি জানা থাকে যে ফ্যান বয়েস, তাহলে আমরা এই কনজাংশনটা ইনশাআল্লাহ ভালোভাবে আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, আর পরের প্রশ্নটা যদি আমরা দেখি, এটা হচ্ছে নাম্বার 10 নাম্বার প্রশ্ন।
আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ওয়্যার আপ ফাংশন অ্যাজ আ নাউন। এই আপ ওয়ার্ডটা এটা কাজ করেছে, ফাংশন করেছে অ্যাজ আ নাউন। নিচের কোন অপশনটা যে আপ ওয়ার্ডটা, আমরা জানি আপ সচরাচর আপ একটা কি প্রেপোজিশন, আমরা আপকে প্রেপোজিশন হিসেবে জানি, কিন্তু এই আপ ওয়ার্ডটা নিচের কোন সেন্টেন্সে অ্যাজ আ নাউন, নাউন হিসেবে বসে? খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা একটু দেখি, হি টার্নড দ্য ভলিউম আপ। ওকে, এখন এই জায়গাটা দেখেন, আমরা এইভাবে যদি হিসাব করি, দাগটা কি, দাগটা আর্টিকেল, দাগটা কি আর্টিকেল। আমি আপনাদেরকে বেসিক ক্লাসে আমি আপনাদেরকে একদিন একটা কথা বলেছিলাম যে PAD মানে পিতে প্রেপোজিশন, এতে অ্যাডজেক্টিভ, আর্টিকেল তো অ্যাডজেক্টিভের ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ। আর্টিকেল গুলো কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, ডিটারমাইনার। এরপর যদি একটা ওয়ার্ড থাকে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন, আগেরটা মানে অ্যাডজেক্টিভ। তাহলে ওই দিক থেকে যদি চিন্তা করেন, দা কি, দা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, তাই দুইটা নাউন এক জায়গায় থাকে, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যদি এইভাবে যদি হিসাব করেন তাহলে কি আমাদের এই প্রশ্নটা অবভিয়াসলি ভুল হবে। কিছু তো ব্যতিক্রম অবশ্যই রয়েছে, সেই ব্যতিক্রম গুলো নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করা হবে। দেখেন এই জায়গায় মূলত সেন্টেন্সটা কি, হি টার্নড আপ দ্য ভলিউম, মানে ভলিউমটা একটু বাড়িয়ে দিয়েছে। ওকে, এই দেখেন এই টার্নড আপ, এটা একটা গ্রুপ ভার্ব। দেখেন টার্নড আপ, ওকে, টার্নড আপ। তাহলে এই দেখেন এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, দ্যাট মিন্স টার্নড আপ একসাথে, এই টার্নড আপ, এটা কি একসাথে, হি টার্নড আপ দ্য ভলিউম। মূলত কথাটা হচ্ছে এরকম, এই আপটা ডিটাচড হয়ে গেছে, আপটা কি হয়ে গেছে, ডিটাচড হয়ে গেছে। তো আপনাদেরকে আমি আরো একভাবে যদি বলি যে যদি কখনো কোনো প্রেপোজিশন, একটু মাথায় রাখবেন ভালো করে ভাই, যদি কখনো কোনো প্রেপোজিশন, যদি দেখেন প্রেপোজিশন একা রয়েছে, তারপর কোনো নাউন নাই, তারপর কোনো কি নাই, নাউন নাই, তারপর কোনো নাউন নাই, যদি দেখেন একা রয়েছে তারপর নাউন নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই প্রেপোজিশনটাকে আমরা কি বলি, অ্যাডভার্ব বলি। কি হয়, অ্যাডভার্ব হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই প্রেপোজিশনটা কি হয়, অ্যাডভার্ব হয়। ওকে, তাহলে কি তবে আমাদের খেয়াল রাখতে হইবে এই প্রেপোজিশনটা দ্বারা কি ভার্বকে মডিফাই করা হয়েছে। আমরা জানি যে অ্যাডভার্ব কাকে বলে, যেই ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য সকল অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। যদিও অ্যাডভার্ব সমগ্র সেন্টেন্সকে মডিফাই করতে পারে, অন্যান্য পার্টস অফ স্পিচকেও মডিফাই করতে পারে। তো আমরা এগুলো নিয়ে ইনশাআল্লাহ একদিন আলোচনা করবো। তাহলে দেখতে হবে আমাদের এই প্রেপোজিশনটা কাকে মডিফাই করছে। অবশ্যই টার্ন করেছে, কি টার্ন আপ করেছে, অর্থাৎ ভলিউমটা বাড়িয়ে দিছে। এই আপ মানে কি বাড়িয়ে দিছে, সেটা কি কাকে মডিফাই করছে, এই আপটা ভার্বের সাথে অ্যাটাচড, দ্যাট মিন্স এটা একটা কি, অ্যাডভার্ব। পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি, যে বিজনেস কনফিডেন্স ইজ ওয়ান দ্য টপ। এই দেখেন তো ওয়ান প্রেপোজিশন PAD চলে আসছে। আমি আবার একটু আপনাদের লিখে দিই PAD। যদি P তে প্রেপোজিশন, এতে অ্যাডজেক্টিভ, ডিতে ডিটারমাইনার, যদি PAD আমরা যদি কখনো দেখি, এরপর যদি একটা ওয়ার্ড দেখি, তাহলে সেটা কি, সেটা কোনো কথা নাই, সেটা একটা নাউন। আর যদি দুইটা ওয়ার্ড দেখি, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, শেষেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ, আর তখন আমি বলছি কি, আর একটু চেক করবেন যে এটা কি, এটা দ্বারা কি ভার্বকে মডিফাই করা হয়েছে। ইজ আপ কখনো না, এটা ভার্বকে মডিফাই করা হয় নাই। দ্যাট মিন্স এটা কি, এইটা একটা নাউন, এইটা একটা কি, এই আপটা হচ্ছে একটা নাউন। দ্যাট মিন্স এই খ নাম্বারটা হচ্ছে কি অ্যান্সার। আমাদের রাইট অ্যান্সার কোনটা, খ। কেন খ, এই আপটা তো ইসকে মডিফাই করে নাই। ওকে, আপটা কি প্রেপোজিশনের পরে দুইটা ওয়ার্ড আছে, সেটা নাম, আগেরটা অ্যাডজেক্টিভ। দ্যাট মিন্স আপ হচ্ছে একটা নাউন। পরবর্তী সেন্টেন্সটা দেখি যে আপ কেন এই জায়গায় আপটা কেন নাউন হয় না, বা কোন পার্টস অফ স্পিচ। দেখেন উই লিভ জাস্ট আপ দ্য রোড। এখন এই জায়গায় দেখেন তো, উই লিভ জাস্ট আপ দ্য রোড, এই জায়গায় আপ কোন পার্টস অফ স্পিচ একটু বলতে পারেন। দেখেন উই লিভ সাবজেক্ট ভার্ব একটা ক্লোজ চলে গেছে, এটা কি দা রোড। দা রোড কি, দা রোড হচ্ছে একটা নাউন ফ্রেজ। দা রোড কি, দা রোড হচ্ছে একটা নাউন ফ্রেজ। ওকে, যদি কোনো ওয়ার্ড কোনো নাউন বা নাউন ফ্রেজকে যুক্ত করে, এর কাজটা কিসের, এই কাজটা হচ্ছে প্রেপোজিশনের। তার মানে এই জায়গায় আপটা কি, আপ হচ্ছে একটা প্রেপোজিশন। আপ হচ্ছে একটা প্রেপোজিশন। যদি পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, আওয়ার সিস্টেম শুড বি আপ বাই আফটারনুন। এখন এই জায়গায় আপটা কোন পার্টস অফ স্পিচ, আমরা যদি একটু খেয়াল করি যে আওয়ার সিস্টেম শুড বি আপ বাই আফটারনুন। এখন দেখেন শুড বি একটা মরাল অক্সিলারি ভার্ব, মরাল অক্সিলারি ভার্বের পর একটা ভার্ব বসে, সেটা কি, সেটা অবভিয়াসলি সেটা একটা ভার্ব। এখন দেখেন এই জায়গায় আপটা মানে কি, মানে বিটা হচ্ছে ভার্ব, এই জায়গায় ভার্বটা কি অ্যাকচুয়ালি বি, আপটা কি, আপটা হচ্ছে একটা মানে ই হিসাবে ব্যবহার হয়েছে, কি বলে এটাকে, যে
কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে। কি হিসেবে? কমপ্লিমেন্ট। এটা কি আমরা আওয়ার সিস্টেম ইজ আপ, এটা আমরা এভাবে বলতে পারি কি আওয়ার সিস্টেম ইজ আপ। এই জায়গায় আপনাকে আপনার একটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কিভাবে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি এরকম ছিল যে আওয়ার সিস্টেম শুড বি রিপেয়ার্ড। এই জায়গায় আমরা কি বলতে পারি? রিপেয়ার্ড। আওয়ার সিস্টেম শুড বি রিপেয়ার্ড। ওকে, আমাদের সিস্টেমটা রিপেয়ার করা উচিত বা আপনার বিকেলের মধ্যে আমাদের রিপেয়ার করা উচিত। এখন দেখেন এই আপনার কি হিসেবে বসছে? রিপেয়ার হিসেবে বসছে। আর এটা কি? এটা একটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট মানে কি? সে একটা অ্যাডজেক্টিভ। সে একটা কি অ্যাডজেক্টিভ? শুরু হচ্ছে মডেল ভার্ব, বি হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটা এভাবে আমরা বলতে পারি আওয়ার সিস্টেম ইজ আপ। ওকে, তার মানে আওয়ার সিস্টেম ইজ রিপেয়ার্ড, তার মানে এটা এই আপটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এই আপটা কি? এই আপটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি তাহলে যে আমরা অ্যান্সার পাইলাম কোনটা? নাউন কোনটা? এই আপটা হচ্ছে নাউন। পরবর্তী সেন্টেন্স যদি আমরা দেখি, a synonym of the word crepuscular. ওকে, এই ক্রেপাসকিউলারের সিনোনিম কি? ওকে, মানে সমার্থক শব্দ কোনটা? আমাদের আগে জানতে হবে ক্রেপাসকিউলার মানেটা কি। এটা আমরা যা সকলেই জানি, গোধূলি বেলা। গোধূলি বেলার মানে কি? সকলে আমরা কি জানি গোধূলি বেলা মানে কি? মানে হচ্ছে যে আমাদের সন্ধ্যার সময় যে সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার পরে যে আমাদের একটা রক্তিম আভা থেকে যায়, মানে হচ্ছে লাল একটা আভা থেকে যায়, ওটাকে আমরা কি বলি? গোধূলি বেলা বলি। ওকে, তাহলে এই ক্রেপাসকিউলার, তাহলে আমরা দেখি কোনটা সিনোনিম। আমরা প্রত্যেকটা একটু অর্থ দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা সিনোনিম। আচ্ছা, নকটার্নাল। নকটার্নাল মানে কি আমরা জানি? নকটার্নাল মানে কি? নকটার্নাল মানে যেই প্রাণী নিশাচর যাকে আমরা বলি রাত্রে অ্যাক্টিভ থাকে। কি কখন? রাত্রে অ্যাক্টিভ থাকে, যাকে আমরা নিশাচর প্রাণী বলি। ওকে, তারপর কি আমাদের তাহলে এটা কি গোধূলি বেলা হলো? গোধূলি বেলা মানে কি? সূর্য অস্ত গেছে, রক্তিম আভাটা থেকে গেছে, এটাকে আমরা বলি যে ক্রেপাসকিউলার। কিন্তু নকটার্নাল মানে কি? নিশাচর, যারা রাত্রে অ্যাক্টিভ থাকে তাদেরকে বলি আমরা নকটার্নাল। তাহলে কি এটা হতে পারে সিনোনিম? না। তার পরেরটা যদি দেখি যে ডায়ার্নাল। ডায়ার্নাল মানে কি? যেই সকল প্রাণী দিনে অ্যাক্টিভ থাকে। কখন? দিনে অ্যাক্টিভ থাকে। ওকে, কখন? দিনে অ্যাক্টিভ থাকে এমন সকল প্রাণীকে আমরা কি বলি? এমন সময়কে আমরা বলি কি? ডায়ার্নাল। তারপর কি? ক্যাথেমিরাল। ক্যাথেমিরাল মানে কি? দেখেন তো, ক্যাথেমিরাল মানে হচ্ছে যে ওই সময়টাকে বোঝায়, ওই প্রাণীকে বোঝায় যারা কি করে? দিনে এবং রাতে, দিন প্লাস রাত উভয় সময় যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে কি বলি আমরা? ক্যাথেমিরাল বলি। তাদের কি বলি আমরা? ক্যাথেমিরাল। তাহলে আমরা এটা কি সিনোনিম হইতে পারে? এটা হচ্ছে সিনোনিম হইতে পারে না। যারা দিনেও অ্যাক্টিভ আছে, রাত্রেও অ্যাক্টিভ, অর্থাৎ আলোতেও অ্যাক্টিভ, তারপর অন্ধকারে অ্যাক্টিভ। এটা কি শুধু আলোতে অ্যাক্টিভ? এটা হইতে পারে না। এটা কি শুধু অন্ধকারে অ্যাক্টিভ? সেটাও হইতে পারে না। তাহলে আর অন্য একটা অপশন রয়েছে কি? টিউলিট। টিউলিট মানে কি? এটা বানানে ভুল রয়েছে, এটা হবে টিউলাইট, LIGHT। ওকে, LIGHT, এটা স্পেলিং মিস্টেক হয়েছে। এটার বানানটা কি? টিউলাইট। দেখেন, TWILIGHT, এটা স্পেলিং মিস্টেক হয়েছে, অর্থাৎ যখন প্রিন্ট করা হয়েছে তখন একটু মিস্টেক হয়েছে। ওকে, এটা স্পেলিংটা কি হবে? টিউলাইট। ওকে, এই টিউলাইট মানে কি? এটার মানে হচ্ছে গোধূলি বেলা। এটার মানিটাও কি? গোধূলি বেলা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, আচ্ছা, হুইচ ফাংশনস বোথ অ্যাজ আ ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বগুলোর ভিতরে কোন ভার্বটা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় ভার্ব হিসাবে বসেছে? আমরা জানি স্লিপ ইনট্রানজিটিভ ভার্ব, অ্যারাইভ ইনট্রানজিটিভ ভার্ব, ব্রেক ভার্বটা ট্রানজিটিভ হিসাবে ব্যবহৃত হয়, ইনট্রানজিটিভ হিসাবে ব্যবহৃত হয়, ডাই ওয়ার্ডটা ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। তাই ব্রেক ওয়ার্ডটা কিভাবে ট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয় এবং ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত আমরা একটু যদি দেখি যে দ্য গ্লাস ব্রোক। দ্য গ্লাস ব্রোক। আমরা জানি যে ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেই ভার্বটা অবজেক্ট ব্যতীত অর্থ প্রকাশ করতে পারে, সেটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। যেই ভার্বের অবজেক্ট থাকে না। তাহলে দেখেন তো, এই দ্য গ্লাস ব্রোক, এই জায়গায় কি অবজেক্ট রয়েছে? অবজেক্ট নাই, তার মানে এটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। আবার ট্রানজিটিভ ভার্ব হিসাবে কিভাবে ব্যবহৃত হতে পারে? দেখেন, আই ব্রোক মানে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক। আই ব্রোক দ্য গ্লাস। ওকে, আই ব্রোক দ্য গ্লাস। তাহলে এই জায়গায় দেখি আমরা, এই জায়গায় এই ব্রোক ভার্বটা কি করেছে? অবজেক্ট গ্রহণ করেছে। তার মানে কি? এইটা কি? এই ভার্বটা হচ্ছে কি? একটা
ট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে আমরা একমাত্র ভার্ব পাইলাম ব্রেক। ব্রেক ভার্বটা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। তার মানে কি আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার আছে ব্রেক। এই ভার্বটা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি যে টু হ্যাভ আ শট, এটা নিয়ে আলোচনা করার কিছুই নাই। টু হ্যাভ আ শট মানে কি? টু মেক আ ট্রাই, মানে একটা চেষ্টা করা। টু হ্যাভ আ শট এটা আগের সময় যে একটা মানে শট দেওয়ার ট্রাই করি, ঠিক আছে, এরকম অর্থ দেয়। আর যেটার অ্যান্সার কি হয়? টু মেক আ ট্রাই। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, সেম প্রশ্ন দুবার এসেছে। আচ্ছা পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গেট দ্য সেন্টার বিফোর 9 AM। এটা সুন্দর একটা প্রশ্ন। দেখেন, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড, ক্যান্ডিডেটদের দরকার টু গেট এই জায়গায় যেটাই হোক, টু গেট টু গেট অ্যাট দ্য সেন্টার, সেন্টারে পৌঁছানো দরকার। কি অর্থে আসছে? পৌঁছানো। বিফোর 9 AM, 9টার পূর্বে আমাদের সেন্টারে স্টুডেন্ট ক্যান্ডিডেটদের সেন্টারে আমাদের পৌঁছানো দরকার। এখন এই জায়গায় গেট ইন বা গেট ইনটু এটা হয় না, এটা তো আমরা সকলেই জানি। এখন গেট অ্যাট অর্থ পৌঁছানো, গেট টু অর্থ পৌঁছানো। এইটা একটু সবাই একটু ভালো করে বুঝে। গেট অ্যাট গেট টু, যেমন এই অ্যান্সারটা হয় কি? গেট টু অ্যান্সারটা হয় এরকম যে রিচ অর্থ পৌঁছানো, অথবা অ্যারাইভ ইন অথবা অ্যারাইভ অ্যাট, এটা অর্থ পৌঁছানো। এই অর্থে আসছে অ্যারাইভ ইন অথবা অ্যারাইভ অ্যাট। ওকে, এই অর্থ পৌঁছানো। এখন গেট অ্যাট অর্থ পৌঁছানো, গেট টু অর্থ পৌঁছানো, তাহলে কোনটা হবে রাইট অ্যান্সার? ভাই একটা সবসময় কথা মনে রাখবে, যদি কোনো জায়গা বোঝানো হয়, জায়গায় পৌঁছানো অর্থে আমাদের টু বসে। জায়গায় পৌঁছানো অর্থে আমাদের কি বসে? টু বসে। আর একটা বসে কোথায়? একটা বসে যদি আমরা কোনো জায়গা না বুঝে সামথিং, কোনো কিছু, সেটা সুখ দুঃখ বা এমন কিছুর কাছে পৌঁছানো, সেই ওই ক্ষেত্রে, ওই পৌঁছানোর ক্ষেত্রে আমাদের অ্যাট বসে। কিন্তু সবসময় ভাই মনে রাখবে, কোনো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে আমাদের কি বসে? সবসময় টু বসে। শামিম ভাই ইন না ভাই, এটা কি হবে? টু হবে। কোন জায়গায় দেখিতে চাইলে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড, ক্যান্ডিডেট দরকার টু গেট দ্য সেন্টারে পৌঁছানো। সেন্টার একটা জায়গা বোঝানো হয়েছে। কোথায় পৌঁছানো দরকার? সেন্টারে, কেন্দ্রে পৌঁছানো দরকার। তার মানে স্থান বুঝাইছে, দ্যাট মিনস এই জায়গায় কি হবে? রাইট অ্যান্সার টু হবে, বিফোর 9 AM, 9টার পূর্বে। আশা করি এটা বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, নাম্বার 15, সেটা হচ্ছে কি আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। ইনকারেক্ট স্পেলিং কোনটা? ওকে, দেখেন ইনকারেক্ট স্পেলিং এই জায়গায় কোনটা? আগে আমরা অর্থগুলো দেখি। এই জায়গায় লিটারেচার থেকে এই ওয়ার্ডগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? লিটারেচার থেকে নেওয়া হয়েছে, যার কারণে ওয়ার্ডগুলো একটু হার্ড। ওকে, ডিলেট্যান্ট অর্থ কি? যে ডিলেট্যান্ট মানে হচ্ছে অপটু কর্মী। আমরা যদি বলি কি বলি? অপটু কর্মী বুঝি ভাই। অপটু কর্মী মানে হচ্ছে যে এমন একটা কাজ যে আমি একটা বিষয় সম্পর্কে জানি না, বা একটা লোক ওই বিষয়টা সম্পর্কে জানে না, কিন্তু ওই কাজটা সে করতে চায়, ওই কাজটা সে করে, কিন্তু সে আদৌ জানে না। তাহলে কি হবে? তাহলে অবশ্যই মানে ভালোর থেকে ক্ষতিটা বেশি হয়। সেটাকে বলা একটু, যাকে আমরা বলি বেশি বোঝা বা এমন কিছু। এটা কি? এটা ডিলেট্যান্ট, এই জায়গায় ডাবল টি হবে। এটাই ইনকারেক্ট স্পেলিং। ওকে, ডিলেট্যান্ট, অপটু কর্মী কি? বুঝতে পেরেছেন যে বিষয় সম্পর্কে জ্ঞান নাই, তারপর ওই কাজটা করা। তারপর আমরা বাকি ওয়ার্ডগুলো দেখি, কারণ আমরা জানি যে সামনে যে আমাদের পরীক্ষাগুলো আসবে, এই যে ইংলিশ প্রশ্ন বলেন, অন্যান্য প্রশ্ন বলেন, এই জায়গা থেকে যেহেতু বিসিএস প্রশ্ন, এই সকল জায়গা থেকে অবশ্যই কিছু না কিছু কোশ্চেন থেকে যায়। ওকে, আমরা যদি পরেরটা দেখি, হোমোনিম মানে কি? হোমোনিম মানে হচ্ছে যে যেই সকল ওয়ার্ডের স্পেলিং এবং প্রনাউন্সিয়েশন সেম, মানে দুইটা ওয়ার্ড যেটার স্পেলিং সেম অথবা প্রনাউন্সিয়েশন সেম, কিন্তু মিনিং আলাদা। মানে স্পেলিং ও সেম, প্রনাউন্সিয়েশন সেম, কিন্তু মিনিং, অর্থ আলাদা। এই সকল ওয়ার্ডকে আমরা বলি কি? হোমোনিম। কি মানে স্পেলিং মানে আর প্রনাউন্সিয়েশন, স্পেলিং হয়তো এক, নতুবা প্রনাউন্সিয়েশন এক, কিন্তু অর্থ এক না। এটাকে বলা হয় কি? হোমোনিম। পরবর্তীতে যদি আমরা দেখি, ক্রমিউল্যান্ট মানে কি? অ্যাকসেপ্টেন্স। ক্রমিউল্যান্ট মানে কি? অ্যাকসেপ্টেবল। ক্রমিউল্যান্ট বলতে আমরা বুঝাতে পারি কি? অ্যাকসেপ্টেবল, অথবা অ্যাকসেপ্টেবল বলতে পারি, অথবা আমরা স্যাটিসফ্যাক্টরি বলতে পারি। ওকে, স্যাটিসফ্যাক্টরি।
এটা হচ্ছে কমিউল্যান্ট, এটা সাহিত্যের লিটারেচারের ওয়ার্ড গুলো। আর একুবেশন মানে কি জানেন? একুবেশন মানেটা হচ্ছে আপনাদেরকে যদি আমি বুঝিয়ে বলি, একুবেশনটা হচ্ছে যে আগেরকার যারা রাজা বাদশা রয়েছে বা এখনকার সময় আমরা একটু দেখি যে কোনো লোক কি করে, একটু মানে কোনো জায়গায় একটু হেলান দিয়ে একেবারে, হ্যাঁ, তারপর পা একটু সরিয়ে তারপর মানে কোনো খাবার খাওয়া, একে কি বলা হয়? একুবেশন মানে হচ্ছে যে হেলান দিয়ে কোনো খাবার খাওয়া। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি তাহলে আমাদের এই সেন্টেন্সটা সঠিক কি? ডিলেটেন্ট, এটা কি ডাবল টি হবে। ওকে, পরবর্তী সেন্টেন্সটা যদি আমরা দেখি নাম্বার 16, এই সেন্টেন্সে যদি আমরা দেখি যে আ ভেরি লার্জ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউসড ইজ কল্ড, এমন বিল্ডিং যে জায়গায় কি এয়ারক্রাফট মানে বিমান রাখা হয় তাকে স্কল, তাকে বলা হয়, কি বলা হয়? আগে আমরা দেখি অপশনগুলো দেখি। টার্মিনাল বলতে কি কি বোঝানো হয়? টার্মিনাল হচ্ছে যে যেই জায়গা থেকে যাত্রী মানে মানুষ আসা যাওয়া করে, ঠিক আছে, সেই জায়গাগুলোকে বলা হয় কি? টার্মিনাল। তারপর কি এয়ারড্রোম মানে কি? এয়ারড্রোম মানে হচ্ছে যে পার্সোনাল যে বিমানবন্দর গুলো যে থাকে আমাদের, ঠিক আছে, যদি কারো আমাদের পার্সোনালি যদি কোনো এয়ারক্রাফট রাখার মতো জায়গা এরকম যদি থাকে সেগুলোকে বলা হয় কি? সেগুলোকে বলা হয় এয়ারড্রোম। ওকে, তারপর কি? হ্যাঙ্গার। আর তারপর গ নম্বরে কি রয়েছে? হ্যাঙ্গার। এই হ্যাঙ্গারটা মানে কি? যে জায়গায় আমরা জামা কাপড় রাখি, আমরা হ্যাঙ্গারে জামা কাপড় ঝুলিয়ে রাখি না, ওইটাকে বলা হয় হ্যাঙ্গার। ওকে, আর এই হ্যাঙ্গারটা হচ্ছে কি? যে জায়গায় বিমান রাখা হয়। এই জায়গায় দেখেন একটু আগে যেটা পড়িয়েছিলাম, এটা উচ্চারণ কি? হ্যাঙ্গার। এর উচ্চারণ কি? হ্যাঙ্গার। যেহেতু স্পেলিং একটু ভিন্ন, এই জায়গায় ই, এই জায়গায় এ, কিন্তু প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম। প্রোনাউন্সিয়েশন কি? হ্যাঙ্গার। এই জায়গায় কি? হ্যাঙ্গার। তার মানে কি? দুইটাই হ্যাঙ্গার, এই প্রোনাউন্সিয়েশন সেম। এটা কি বলা হয়? হোমোনিম। একটু আগেই যে আমরা পড়েছিলাম যে হোমোনিম, এটা কি বলা হয়? হোমোনিম। যে প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং এক কিন্তু অর্থ আলাদা। এই একই ওয়ার্ড যে হয়তো প্রোনাউন্সিয়েশন নতুবা স্পেলিং এক হবে কিন্তু অর্থ আলাদা হবে, সেটাকে বলা হয় হোমোনিম। ওকে, তাহলে এই হ্যাঙ্গারটা হচ্ছে কি? যেই জায়গাগুলোতে আর লার্জ বিল্ডিং হুইচ, যেই জায়গায় এয়ারক্রাফট আর হাউস এয়ারক্রাফট গুলো রাখা হয় ইজ কল্ড আ হ্যাঙ্গার। ওকে, পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি নাম্বার 17, যে দ্য সেইং এভরি ক্লাউড হ্যাজ ইটস সিলভার লাইনিং মিনস। ওকে, এভরি ক্লাউড হ্যাজ ইটস সিলভার লাইনিং মিনস, তাহলে এই কথাটার অর্থটা কি? এভরি ক্লাউড, প্রত্যেকটা মেঘের এইটা কি? এটা একটা সুন্দর মতো আমরা একটা কথা জানি যে এভরি ক্লাউড হ্যাজ ইটস সিলভার লাইনিং মানে হচ্ছে কি? যে যতই মেঘ থাকুক আকাশে, এর আড়ালে একটা কি? সূর্য রয়েছে। মানে যতই আকাশে মেঘ থাকুক তার আড়ালে কি রয়েছে? একটা সূর্য রয়েছে। তাহলে এটার আনসার কি হবে? এটা আনসার আমরা সবাই জানি। এই জায়গায় ভাই আমাদের একটু লেখায় একটু সমস্যা হয়েছে। এই জায়গায় মানে সেন্টেন্সটা ছিল এভরি, আমি একটু লিখে দিই। এভরি ডিফিকাল্ট সিচুয়েশন, এটা সেন্টেন্স ছিল এরকম, এভরি ডিফিকাল্ট সিচুয়েশন has a more hopeful aspects. ওকে, এটা লেখাটা ছিল, অপশনটা ছিল এরকম, গ নম্বর অপশন, যে এভরি ডিফিকাল্ট সিচুয়েশন হ্যাজ আ মোর হোপফুল অ্যাসপেক্ট, মানে প্রত্যেকটা কঠিন সমস্যারই পিছনে একটা কি আছে? আশা থাকে। যদিও নট অ্যাপিয়ারেন্ট, এই জায়গায় একটু বানানো ভুল হয়েছে, অ্যাপিয়ারেন্ট এট দ্য বিগিনিং, যে যদিও এটা শুরুতে দেখা যায় না, শুরুতে স্পষ্ট হয় না, অ্যাপিয়ার হয় না, তারপরও কি? প্রত্যেকটা কঠিন জিনিসের পিছনেই, প্রত্যেকটা কঠিন অবস্থার পিছনেই আমাদের কি রয়েছে? একটা আশা রয়েছে। ওকে, তাহলে আপনাদের ল্যাঙ্গুয়েজ থেকে 50তম বিসিএস এ 18টা প্রশ্ন আপনাদের আলোচনা করা হয়েছে। আর বাকি প্রশ্নগুলো ছিল কি? বাকি প্রশ্নগুলো ছিল লিটারেচার থেকে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করা হবে। ধন্যবাদ সবাইকে যে এত সুন্দরভাবে এই ক্লাসটি করার জন্য। অনেকেই আসলে আলটিমেটলি ব্যস্ততার কারণে হয়তো বা ক্লাসটা করতে পারেননি বা পরবর্তীতে হয়তো করে নেবেন।
তবে আমাদের এখনকার যে ক্লাসগুলো এই ক্লাসগুলো আমাদের সব ক্লাসে আমরা যথাসম্ভব চেষ্টা করব যে বিকাল 3টার সময় নেওয়ার জন্য। কারণ এই বিকাল 3টার সময়টা হচ্ছে আমরা ফ্রি টাইম, এই টাইমটা খুব সুন্দরভাবে একটু পড়াশোনা করা যায়। আগামীকালকে ইনশাল্লাহ আমরা হচ্ছে ম্যাথের প্রশ্ন সলভ করব। কালকে ম্যাথ ক্লাস হবে, সুতরাং যথাসম্ভব চেষ্টা করবেন সবাই সময় মতো আসার জন্য। এবং আমাদের এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া হয়, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। এবং এছাড়াও আমাদের যে জব সলিউশন ফ্রি ক্লাস যে গ্রুপটা রয়েছে, ওই গ্রুপে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা নোট কিন্তু আমরা সাজিয়ে রাখি। সুতরাং কারোর যদি মনে হয় তারা যুক্ত হয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।